আজকে সমতলের সেকেন্ড চ্যাপ্টার কিছু থিওরি বাকি ছিল, এগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট অফ অল কি করছি আমরা, অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, দুটো প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে বের করব। কার্তেশিয়ান টাইপটা দেখছি ফার্স্টেই। কার্তেশিয়ানে কি বলছে, যদি দুটো প্লেন A1 A2 A1 B1 প্লাস এভাবে যদি একটা প্লেন থাকে, মানে A1x প্লাস B1y প্লাস C1z প্লাস D1 ইকুয়াল টু 0, A2x প্লাস B2y প্লাস C2z প্লাস D2 ইকুয়াল টু 0, এই দুটো যদি প্লেন হয় তাহলে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি ধরলাম কত, যে মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরলাম থিটা। এই থিটা অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই প্লেন দুটোর মধ্যবর্তী ছিল, তো এটা অ্যাকচুয়ালি যদি ওদের নর্মালের অ্যাঙ্গেল, যে নর্মাল দুটো পাবো, এই প্লেন দুটো যে নর্মাল পাবো, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও কিন্তু থিটা হবে। ভালো করে খেয়াল করো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলও থিটা হবে, কারণ এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে, 90 মাইনাস থিটা। তাহলে এখানে কি দাঁড়াবে, সরি এটা 90, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা। তো একইভাবে এটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা 90, তার মানে এটা থিটা, তার মানে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা কত হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো, থিটা করে। যাই হোক, তো যদি থিটা অ্যাঙ্গেল হয়, নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা হয়, তো ওটা কী করে বের করি, আমরা এর আগে শিখে এসেছি যে যদি ওদের ডিরেকশন, দুটো লাইনের ডিরেকশন রেশিও জানা থাকে, তাহলে আমরা ওর দুটো লাইনের ডিরেকশন জানা থাকে, তাহলে আমরা কী বের করতে পারি, ওর মধ্যবর্তী অ্যাঙ্গেলে কস থিটা বের করতে পারি। তার কস থিটা এগুলো কী দাঁড়াবে, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার B2 স্কোয়ার আর C2 স্কোয়ার। তো এইবারে পেলাম কি করে আমরা কস থিটা, তো থিটা যদি বের করতো তাহলে কস ইনভার্স এটা। ফাইনালি বোঝা গেল আশা করি। তো এইভাবে আমরা অ্যাঙ্গেলের দুটো সমতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে পারবো। আর ওরই ভেক্টর ফর্ম কী করে বের করবো, ভেক্টর ফর্ম এটা যে ছিল ফার্স্টে ছিল কার্তেশিয়ান ফর্ম। তো ভেক্টর ফর্ম বের করতে কী করবো আমরা, যদি প্লেন দুটো হয় আর N1 ইকুয়াল টু D1 আর ডট N2 ইকুয়াল টু D2, এইটা যদি দুটো সমতল হয়, তাহলে ওর মধ্যবর্তী এটা কি, ওর নর্মাল, এটা ওর নর্মাল। তো ওই দুটো নর্মালের মধ্যবর্তী অ্যাঙ্গেল কী করে পাই, ভেক্টর ফর্ম আমরা N1 ডট N2 বাই মড অফ N1 ডট মড অফ N2। ওটাই তো ছিল যে দুটি এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর যদি হয়, তাহলে ওর মধ্যবর্তী অ্যাঙ্গেল পাই কী করে, ডট প্রোডাক্ট করে আর বি এর মড ভ্যালু লিখে, তাই না। এটা ইকুয়াল টু হয় কী দাঁড়ায়, কস থিটা। ওইভাবেই পেলাম। তো ফাইনালি দুটো প্লেনের মধ্যবর্তীর অ্যাঙ্গেলের কী কী শিখলাম, কার্তেশিয়ান ফর্ম শিখলাম আর ওদের ভেক্টর ফর্মটাও শিখলাম, ঠিক আছে। এইবারে যদি দুটো প্লেন পরস্পর লম্ব হয়ে যায়, সমতল দুটো যদি পরস্পর লম্ব হয়ে যায়, তাহলে কি হবে, লম্ব যদি হয়ে যায় তাহলে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, থিটা। থিটার ভ্যালু কত হবে, 0। তো ওই 0 যদি হয়, কস 0 ইকুয়াল টু কত হয়, কস 0 ইকুয়াল টু 1, তাই না। তো না, কস 0 1, ব্যাপারটা হচ্ছে যদি দুটো সমতল পরস্পর লম্ব হয়, তাহলে ওদের ডট প্রোডাক্ট কত হবে, দুটো লাইন যদি পরস্পর লম্ব হয় তাহলে ওটা ডট প্রোডাক্ট কত হয়, 0 হয়, তাই না। ওটা লিখলাম। তো ওটা ঘুরিয়ে লিখলে যদি N1 যদি হয় তোমার A1x প্লাস B1y প্লাস C1z, আর N2 যদি A2x প্লাস B2y প্লাস C2z হয়, তাহলে ওখান থেকে আমরা এটাই পাবো, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 Z। মানে ফাইনালি এটা 0 করতে হলে, যদি আমি এটা 0 করতে চাই, তাহলে এই উপরটা 0 হবে, তাই না। দেখো যদি লম্ব হওয়ার শর্ত হচ্ছে এটা যেন হয়, আর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের ফর্মে যেন আমি লিখতে পারি, মানে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে যেন লিখতে পারি। তাই আমি কি লিখতে পারবো, N2 ইকুয়াল টু K N1, তাই না। ওখান থেকে আমি পাচ্ছি A1 বাই A2 B1 বাই B2 C1 বাই C2। কারণ দুটো লাইন যদি প্যারালাল হয়, তবে ওদের কোফিসিয়েন্ট যেগুলো এক্স এর কোফিসিয়েন্ট, ওয়াই এর কোফিসিয়েন্ট আর জেড এর কোফিসিয়েন্ট, ওদের সহগগুলো কি হবে, অনুপাতগুলো একই হয়। দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে ওদের সহগগুলি অনুপাত একই হবে, ঠিক আছে। ওখান থেকে আমরা পাচ্ছি কি, যে দুটো প্লেন যদি সমান্তরাল, তাহলে এটা একটা ফর্মুলা, যে সমান্তরাল হওয়ার ফর্মুলা মানে কন্ডিশন, আর লম্ব হওয়ার কন্ডিশন সেটা মনে রাখবে। তারপরে দেখো, এরপর আসছি, এবার আমরা দেখব যে একটা প্লেনের ইকুয়েশন কিভাবে পাবো, যদি প্লেনটা ইকুয়েশন হবে প্লেন থ্রো এ গিভেন পয়েন্ট, একটা পয়েন্ট দিয়ে পাস করে, আর দুটো লাইনের প্যারালাল যদি হয়। ধরো এই লাইনটা, এই যেখানে দেখো ছবিটা দেখতে পাবে তোমরা, পরিষ্কার লেখা আছে, ধরো এটা একটা লাইন মানে সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা কোন প্লেনে আছে, এই খাতার যে প্লেনে আছে ওই প্লেনে এই দুটো সরলরেখা আছে। এইবারে একটা পয়েন্ট দিয়ে পাস করবে, ধরো আর এই পয়েন্ট দিয়ে পাস করবে, আর এই লাইনের সঙ্গে প্যারালাল হবে, মানে ধরো উপরের দিকে একটা প্লেন আছে, ঠিক আছে, এই সমতল, তার উপরে একটা সমতল আছে, তার সঙ্গে একটা প্লেন আছে ওই সমতলে। তো এবারে ওই সমতলটি সমীকরণ কি দাঁড়াবে, তো ওর সমীকরণ হবে কেমন, যে পয়েন্ট দিয়ে পাস করছে ওটা এ, আর যে দুটো লাইন ছিল সরলরেখা তাদের সঙ্গে
কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে যেটা আসবে এ প্লাস ল্যামডা বি প্লাস ল্যামডা সি মিউ সি, ওটা হবে একটা বিন্দু দিয়ে পাস করা আর দুটো সরলরেখার সমান্তরাল হলে যে ইকুয়েশনটা দাঁড়ায় ফাইনালি সমতলের ইকুয়েশনটা হবে এ প্লাস ল্যামডা বি প্লাস মিউ সি। এটা অ্যাকচুয়ালি আসছে, দেখো এখানে যদি আমি এই লাইনটাকে বি ধরি আর এই লাইনটাকে সি ভেক্টর ধরি, তাহলে এই পুরো লাইনটা ধরে সি ভেক্টর, তো এই ছোট্ট অংশকে আমি ধরলাম মিউ সি, এখানে ট্রান্সফার করলাম ওটাকে, আবার এই পুরো অংশটাকে ধরলাম বিটা মানে বি, তার ওই ছোট্ট অংশটাকে ল্যামডা বি ধরলাম এখান থেকে। আর এই পয়েন্টটা যেটা ছিল ওটা ধরো এ ছিল, তাহলে এখান থেকে এই যে ভেক্টরটা এপি তোমার কি আসবে আর মাইনাস এ আসবে নিশ্চয়ই, আর মাইনাস এ, ওটা ইকুয়াল টু কি জানাবে এই ত্রিভুজের সূত্র থেকে কি পাবো এটা প্লাস এটা, তো ওটা লিখলাম ল্যামডা এ প্লাস মিউ সি, তো ফাইনালি পেলাম আর ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি প্লাস মিউ সি। এটা হবে কি যে একটা সরলরেখা একটা প্লেন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে আর দুটো সরলরেখার সমান্তরাল হয়। এরপরে আমরা শিখবো কোনো সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ। ধরো একটা সমতল দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, তো এই সমতলের সমান্তরাল একটা সমতলের সমীকরণ হবে কি, এখানে উল্টো লিখে দিলাম, এটা a1 হবে a1x b1y c1z প্লাস d2 ইকুয়াল টু 0, মানে জাস্ট সব ঠিক থাকবে, খালি কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে, ঠিক আছে। যেটা আমরা স্ট্রেট লাইনের ক্ষেত্রে শিখে এসেছিলাম, দুটো একটা স্ট্রেট লাইন যদি এরকম হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের সমীকরণ হবে a2x প্লাস b2y প্লাস c2 এটা a1x b1x b1y প্লাস c2 ইকুয়াল টু 0, মানে জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো কনস্ট্যান্ট চেঞ্জ হলে কী হবে, এরা একে অপরের প্যারালাল হবে। এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে, মানে 2D তে স্ট্রেট লাইনের ক্ষেত্রে এটা হয়। 3D তে প্লেনের ক্ষেত্রে কী হচ্ছে যে দুটো প্লেন যদি সমান্তরাল হয় তাহলে মানে একটা প্লেনের সমান্তরাল একটা প্লেন যদি ড্র করতে হয় তাহলে এই সবগুলো একই থাকবে ডিরেকশন রেশিও, কারণ ডিরেকশন রেশিও ফার্স্ট প্লেনে যা থাকবে সেকেন্ড প্লেনে তাই একই থাকবে, তাই না, কারণ ডিরেকশন রেশিও তো নর্মালের, আর যখন প্যারালাল করছি তখন তো নর্মাল ডিরেকশন রেশিও তো চেঞ্জ হচ্ছে না, ওই একই থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, কারণ ওই কত ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, যেহেতু ধরো মূলবিন্দু থেকে ডিস্টেন্স যদি d1 হয় তাহলে আমি এমনি বলছি তো d1 হলো, তাহলে এটা কত হবে, একটু দূরে থাকবে তো d2 হবে। যাই হোক, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ করলেই কিন্তু প্লেনটা আলাদা একটা প্লেন দিয়ে দেবে, কিন্তু প্যারালাল টু ওই প্লেন। ভেক্টর ফর্ম কী হবে, ভেক্টর ফর্ম একই হবে r ডট n ইকুয়াল টু d1 r ডট n ইকুয়াল টু d2 হবে, জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আর কিছু না। এবার বলছি কোনো সমতল ছেদ সরলরেখাগামী কোনো সমতলের সমীকরণ, মানে দুটো সমতল আছে, ওই দুটো সমতল যদি একে অপরকে ছেদ করে তাহলে কি হবে, যে সমতলটা পাবো মানে একটা সরলরেখা পাবো, ওই সরলরেখা দিয়ে যাওয়া একটা প্লেনের ইকুয়েশন। বলছি কোনো সমতলের ছেদ সরলরেখাগামী কোনো সমতলের সমীকরণ, মানে দুটো প্লেন যদি একে অপরকে ছেদ করে তাহলে একটা কি পাবো, আমরা একটা সমতল পেয়ে যাবো, একটা সরলরেখা পাবো, তো ওই সরলরেখার দিয়ে পাস করবে একটা সমতলের সমীকরণ। তো কী হবে ওটা, এই দুটোকে জাস্ট কম্বাইন করি। আমরা 2Dর ক্ষেত্রে শিখেছিলাম কি, 2Dর ক্ষেত্রে দেখবে আমরা শিখেছিলাম দুটো সরলরেখা, একটা সরলরেখা এরকম আছে আর একটা সরলরেখা এইভাবে আছে, তো এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ, এইভাবে একটা যদি সরলরেখা পাস করে তাহলে এই সরলরেখা সমীকরণ কী হবে, এই দুটো সরলরেখাকে কনস্ট্যান্ট দিয়ে কম্বাইন করি, কি ওই একইভাবে এখানে সমতলের ক্ষেত্রে ওইটা হবে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 প্লাস ল্যামডা ইন্টু এই কনস্ট্যান্ট দিয়ে কম্বাইন করে দিলাম দুটোকে, ঠিক আছে। এর প্রুফটা যদি দেখতে হয় তাহলে তোমরা ছায়ার বইতে একটু দেখে নেবে, প্রুফটা সোজা আছে দেখে নেবে, ওখানে আমি আর এখানে বললাম না। তো জাস্ট এইটুকু মাথায় রাখবে যে দুটোকে কম্বাইন করবে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে, ল্যামডা কে যাই ধরো একটা কনস্ট্যান্ট দিয়ে কম্বাইন করে দিলে তোমরা কিন্তু ওই সরলরেখা ছেদ সরলরেখা আমি সমতলের সমীকরণ পেয়ে যাবে। এরপরে দেখো, এরপরে বলছে কোনো বিন্দু থেকে কোনো সমতলের লম্ব দূরত্ব। এর আগে আমরা শিখেছিলাম একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের লম্ব দূরত্ব, তাই না। কীভাবে পেয়েছিলাম, যে জাস্ট পয়েন্ট ওই কোফিসিয়েন্টগুলোকে এই পয়েন্ট দিয়ে মানে করে পরিবর্তন করে ইন্টারচেঞ্জ করে ওই কোফিসিয়েন্টগুলো দিয়ে মানে করি। ধরো একটা সরলরেখা থাকি a1x প্লাস b1y প্লাস c ধরো থাকলো c1 ইকুয়াল টু 0, এটা যদি একটা সরলরেখার সমীকরণ হয়, আর এটা যদি x1 y1 পয়েন্ট দিয়ে পাস করে তাহলে তার ফর্মুলা কী দাঁড়াবে, a1x1 প্লাস b1y1 প্লাস c1 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। এটা হবে কি ওই ডিস্টেন্সটা পয়েন্ট থেকে ডিস্টেন্সটা, ঠিক আছে, জাস্ট এই পয়েন্টটা এতে
স্যাটিসফাই করাবে, দিয়ে বের করবে। যাই হোক, এর প্রুফটা আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে। এটা সরলরেখার ক্ষেত্রে এর প্রুফটা দেখো এখানে, যে যদি একটা কোনো বিন্দু সমতল সমীকরণ কী হবে, জাস্ট ওই পয়েন্টটা যদি x1 y1 z1 যদি একটা পয়েন্ট হয়, এখানে x1 y1 z1 লেখা হয়নি, এখানে x1 y1 z1 যদি একটা পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই সমতলের ডিস্টেন্স, তার ফর্মুলা দেখো হবে a x1 প্লাস b y1 প্লাস c z1 প্লাস d রুট ওভার হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। কারণ জাস্ট এই পয়েন্টটা আমি এখানে পুট করে দিচ্ছি, আর কিছু না। তো দেখো কীভাবে প্রুভ করবো এটা। দেখো ফার্স্টে তোমাকে যে পয়েন্টটা দেওয়া ছিল ওটা হচ্ছে এটা a1 x1 x1 y1 z1, আর এস হচ্ছে কি সমতল সমীকরণ কি দিচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। এইবারে এই যে সমতলটা এর যে এর যে পারপেন্ডিকুলার নর্মাল, ওই নর্মালের ডিরেকশন রেশিও অ্যাকচুয়ালি এ বি সি। তো এই পয়েন্ট থেকে যদি ওই সমতলের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন আমি এ এন ড্র করি, তাহলে ওর ডিরেকশন রেশিও নিশ্চয়ই একই হবে এ বি সি, তাই না? এবার তাহলে ওই এ এন লাইনের ইকুয়েশন কি দাঁড়াবে, যেহেতু পাস করছে এই পয়েন্ট দিয়ে ডিরেকশন রেশিও এটা, তাহলে ফর্মুলা কি হবে, মানে ইকুয়েশনটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়াল টু জেড মাইনাস জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তো এই জিনিসটাকে আমি কি করলাম, ল্যামডা ধরলাম, ল্যামডা ধরে এখান থেকে একটা জেনারেল ফর্ম বের করলাম, এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, জেড ইকুয়াল টু এটা। তো এই জিনিসটা হবে কি, এই জিনিসটা হবে ওই সরল রেখার উপর একটা জেনারেল বিন্দুর সমীকরণ, তাই না? যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এটা। তো ওই ধরলাম ওই কোঅর্ডিনেটটা কোথায়, এনে গিয়ে টাচ করছে, এইখানে এনে হচ্ছে ওই কোঅর্ডিনেটটা দাঁড়াচ্ছে। তার মানে এই কোঅর্ডিনেটটা কি করবে, ওই প্লেনকে স্যাটিসফাই করবে। এই প্লেনকে যখন স্যাটিসফাই করছে তখন কি দাঁড়াচ্ছে এটা, এ এক্স ওয়ান, ফাইনালি এটা লিখলাম, কি পেলাম, ল্যামডা ইকুয়াল টু বেরোচ্ছে মাইনাস অফ এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান, এটা বেরোলো, ঠিক আছে? তো ফাইনালি এটা হলো কার মান, মাইনাস ল্যামডা ইকুয়াল টু এটা বেরোলো। এইবারে এই এ এন, এই ডিস্টেন্সটা কি দাঁড়াবে, এ এনটা এ পয়েন্ট থেকে, কারণ এন এরও কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম, এন এরও কোঅর্ডিনেট পাচ্ছি ওই জেনারেল ফর্মটা দিয়ে, আর এক্স এর কোঅর্ডিনেটও ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তো এই দুটো ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলে কী বেরোবে, এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ানের হোল স্কোয়ার। যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম দূরত্বের ক্ষেত্রে, কি ফর্মুলা ছিল, যে দূরত্ব যদি এ বি হয়, 3Dতে কী হবে, 2Dতে তো ছিল, 3Dতে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার প্লাস জেড টু মাইনাস জেড ওয়ানের হোল স্কোয়ার, তাই না? তো এই ফর্মুলা আমি ইউজ করবো এখানে। এই ফর্মুলা ইউজ করলে কি পাচ্ছি, জাস্ট এটা। তো এখান থেকে ক্যালকুলেট করলে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ফাইনালি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু ল্যামডা স্কোয়ার। এবার দেখো এই ল্যামডাটাকে আমি বাইরে বের করেছি মড অফ ল্যামডা আকারে। রুট থেকে কোনো কিছু বেরোলে নিশ্চয়ই পজিটিভ আকারে বেরোয়, তাই ঠিক আছে? তো ওই পজিটিভ আকারে বের করে পজিটিভ আকারেই বেরোয়। তো এখানে আমি ধরো ল্যামডা বের করে দিলাম, কিন্তু ল্যামডা কি আছে, নেগেটিভ আকারে এখানে লেখা আছে, তাই পজিটিভ ওকে করার জন্য আমি ওকে মড ভ্যালু দিলাম। কারণ রুট থেকে কোনো কিছুই বেরোবে সেটা পজিটিভ হয়েই বেরোবে। ধরো লেখা আছে রুটের ভেতর লেখা আছে 25 ধরে লেখা আছে, বা 4 লেখা আছে, রুট ওভার 4। তো আমি কি লিখতে পারি না, রুট ওভার -2 ইন্টু -2, তার মানে আমি কি -2 বাইরে বের করে দেবো, -2 তো বেরোবে না, সো এই 2ই বেরোবে, তাই ওইটা পজিটিভ আকারে বের করবো, ঠিক আছে? ফাইনালি আমি কি করলাম, মড ল্যামডা বের করলাম। তো মড ল্যামডা ইকুয়াল টু এখানে পুট করলে কত আসছে, দেখো এই জিনিসটা এখানে এনে পুট করলে একটা কেটে যাচ্ছে, যেহেতু এখানে কত ছিল, এখানে রুট ওভার দিয়েছিল, ফাইনালি এখানে রুট থাকবে না, এখানে রুটটা ক্যালকুলেশন রুট করেছিলাম, যাই হোক। তো এখানে রুট থাকবে না, এটা ফাইনালি মাল্টিপ্লাই করলে একটা রুট কেটে গিয়ে ফাইনালি একটা রুট এসেছে, ঠিক আছে? এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি বাই রুট ওভার বি স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার। এইবারে আমরা শিখবো, দেখো দুটি সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব। এর আগে শিখলাম কি, যে একটি পয়েন্ট থেকে আর প্লেনের দূরত্ব, এই পয়েন্ট থেকে প্লেনের দূরত্ব শিখলাম। কিন্তু এখানে কি শিখবো, যে দুটো প্লেনের মধ্যবর্তী দূরত্ব। প্লেন মানে কেমন প্লেন, যদি প্লেন দুটো সমান্তরাল হয়, দুটো সমান্তরাল প্লেনের মধ্যে দূরত্ব। কিন্তু যদি আমি বলি দুটো অসমান্তরাল প্লেনের মধ্যে দূরত্ব পাবো কি, পাবো না, কারণ ওটা তো একে অপরকে টাচ করে যাবে, তো ওর ক্ষেত্রে দূরত্ব বের করা সম্ভব নয়। কিন্তু দুটো সমান্তরাল সরল রেখার ক্ষেত্রে আমি দূরত্ব বের করতে পারবো। সরল রেখা না, সমান্তরাল প্লেনের ক্ষেত্রে, দুটো সমান্তরাল প্লেন যদি থাকে, এখানে ভুল লিখলাম, এটা প্লেন হবে, দুটি সমান্তরাল প্লেনের মধ্যবর্তী দূরত্ব কি হবে, ধরো ফার্স্টে একটা ইকুয়েশন দিল প্লেনের এটা, আর সেকেন্ড হচ্ছে এটা কি, দেখো এখানে বলেছে সমান্তরাল যেহেতু বলেছিল, তাই কি হবে, a1 b1 c1 যেমন হবে, এর d1 আছে, তো এরও a1 b1 c1, কিন্তু এটা d2 হবে। এইবারে
দূরত্ব বের করা ফর্মুলা কি দিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে d1 মাইনাস d2 বাই রুট ওভার এটা। তো এটা অ্যাকচুয়ালি এলো কি করে, এটা এলো আমরা যে ফার্স্টে ফর্মুলা শিখেছিলাম ওটা কি ছিল, যে এই পয়েন্টটার সঙ্গে যে বিন্দু দূরত্ব বের করবো ওটা আমি একে স্যাটিসফাই করাবো। তার মানে ধরো মূল বিন্দু থেকে আমি ফার্স্টে বের করলাম কি, যে প্রথম যে আমার প্লেনটা আছে এই প্লেনটা ধর এইভাবে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি ধরো এইভাবে আছে, এখানে একটা প্লেন আছে এইভাবে, এখানে একটা প্লেন আছে, আচ্ছা এর প্যারালাল একটা প্লেন আছে এইভাবে, ঠিক আছে। তো মূল বিন্দু থেকে ফার্স্টে আমি কি করলাম, আমি এই পয়েন্টে দূরত্ব বের করলাম, তারপর ধরো এই পয়েন্টে দূরত্ব বের করছি, প্লেন এই পয়েন্টে দূরত্ব ধরো d1 মানে জাস্ট একটা দূরত্ব বেরোবে, আর এখান থেকে একটা দূরত্ব বেরোবে পুরোটা ফুল, তাই না, বা তুমি এইটা বের করলে বা এখান থেকে, হ্যাঁ ঠিক আছে এইটাই। তো এই ডিস্টেন্সটা হবে ওদের নিজেদের মধ্যে ডিস্টেন্স। তো দেখো যদি মূল বিন্দু থেকে ডিস্টেন্স যখন বের করবো তখন বেরোবে এইভাবে, কারণ বাকিগুলোকে তো জিরো করে দেবে, d1 বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, তাই না, এটা বেরোবে। কেন বলো তো, বাকি এখানে কোঅর্ডিনেট কত 0 0 0, তাই এক্স ওয়াই জেড কে জিরো করে দেবে, শুধু d1 পড়ে থাকবে আর এটা পড়ে থাকবে, এটা হবে কি এখান থেকে এই ডিস্টেন্সটা। আবার এখান থেকে পুরো ডিস্টেন্সটা কী করে পাবো, পুরো ডিস্টেন্সটা নিশ্চয়ই d2 দিয়ে আসবে, d2 দিয়ে, সে d2 আগে থাকবে বা d1 আগে থাকবে, যে কোনো একটা আসবে। তো ফাইনালি আমি এই দুটো ডিস্টেন্স কী করে পাবো, মড ভ্যালু দিয়ে d1 মাইনাস d2 বাই এটা করলাম, বোঝা গেল কি। সেকেন্ডটা কত আসতো, সেকেন্ডটা আসতো হয়তো d2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার এইটা। তো এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমি মাইনাস করে দিলাম, পুরো হোল মোড লাগিয়ে দিলাম, বোঝা গেল কি, ডিস্টেন্স যেহেতু পজিটিভ হয়। এরপরে আমরা শিখবো একটি সরলরেখা ও একটি সমতলের মধ্যবর্তী কোণ। এর আগে শিখেছিলাম দুটি সমতলের মধ্যবর্তী কোণ cos থিটা দিয়ে, তাই না। এবার পাবো কি একটা সমতল আর একটা সরলরেখার মধ্যবর্তী কোণ। তো ফার্স্ট দেখো এটা যদি একটা সমতল হয়, এই সমতলে উপরে একটা লাইন ধরলাম কি থিটা, সরি একটা লাইন ধরলাম এটা। তো এই লাইনটার সঙ্গে ধরো এইটা হচ্ছে ওই সরলরেখা, ঠিক আছে। সরলরেখাটা কোনটা, ধরো বি একটা সরলরেখা, ঠিক আছে। বি না অ্যাকচুয়ালি সরলরেখা পাচ্ছি আমরা আর হচ্ছে কি এ প্লাস ল্যামডা বি। তো এই এ প্লাস ল্যামডা বি ফর্মটাতে কি পাচ্ছি, যে ওই সরলরেখাটা আর সরলরেখাটা এ বিন্দুগামী আর বির সঙ্গে সমান্তরাল, তাই না, এ বিন্দুগামী আর বির সঙ্গে সমান্তরাল। তো বির সঙ্গে সমান্তরাল যেহেতু, তার মানে বি যে অ্যাঙ্গেল করবে আর সে অ্যাঙ্গেল করবে, তো আমি ওই জন্য ওকে বি ধরলাম। তো এবারে যদি এটা বি একটা লাইন আর এই সমতলের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই লাইনটা ওর যে পারপেন্ডিকুলার মানে নর্মাল, এই প্লেনের নর্মালের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, পাই বাই টু মাইনাস থিটা নিশ্চয়ই। এর সঙ্গে যদি থিটা প্লেনের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে নর্মালের সঙ্গে পাই বাই টু মাইনাস থিটা অ্যাঙ্গেল করবে, ঠিক আছে, থাক এখানে। এরপরে দেখো আমরা কি করলাম, সরলরেখা কি পেয়েছিলাম এটা, আর সমতল পেয়েছিলাম এটা। এবারে ওটা এখানে লিখেছি সরলরেখা বি এর সমান্তরাল, আর এক নম্বর সরলরেখা অবিলম্ব হচ্ছে এন, বিটা হচ্ছে কি যে সমান্তরালের সরলরেখা, আর এখানকার অবিলম্ব কোনটা এন। তো এবারে বি আর এন এর মধ্যবর্তী কোন কথা হবে, পাই বাই টু মাইনাস থিটা। তো কস পাই বাই দুটো লাইন যদি হয়, ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি পাই বাই টু মাইনাস থিটা হয়, তাহলে এই কস অফ এই অ্যাঙ্গেলটা কত হবে, এদের ডট প্রোডাক্ট, ওই ডট প্রোডাক্ট বাই মড ভ্যালু দিলাম, আমরা যেটা আগে শিখেছিলাম। তো এখান থেকে কি পাচ্ছি, কস পাই বাই টু মাইনাস থিটা মানে সাইন থিটা। তো ফাইনালি সাইন থিটা ইকুয়াল টু পাবো বি ডট এন বাই মড অফ বি ইন্টু মড অফ এন। তার মানে কি পেলাম, দুটো একটা সরলরেখা আর একটা সমতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কস থিটা ইকুয়াল টু এইভাবে, ঠিক আছে। এইবারে দেখো এই যে বি সরলরেখা বা আর যে সরলরেখাটা আমরা পেলাম, ওই সরলরেখাটা ওই সমতলের উপর থাকবে অথবা প্যারালাল হবে, অথবা কি হবে প্যারালাল হবে। কি করে, কি কন্ডিশন হলে যে এরা ওই সরলরেখাটি ওই সমতলের উপরই থেকে যেতে পারে অথবা প্যারালাল হতে পারে, তার ক্ষেত্রে নিশ্চয়ই থিটা জিরো হতে হবে। থিটা যদি জিরো হয় তার মানে বি ডট এন মানে দুটো লাইন পারপেন্ডিকুলার হয়ে যাবে, তাই না। বি আর এন পারপেন্ডিকুলার হলে ওদের ডট প্রোডাক্ট কত জিরো হতে হবে, বোঝা গেল। এটা হচ্ছে ব্যাপার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই সমতলের উপর অবস্থান করবে, ঠিক আছে। কিন্তু শুধু বি ডট এন থেকে আমরা কিন্তু বলতে পারবো না যে ওই সমতলের উপর অবস্থান করছে, প্যারালাল হতে পারে, মানে আলটিমেটলি জাস্ট অ্যাঙ্গেলটা জিরো হবে, ঠিক আছে। তো ওর উপরে অবস্থান করবে কিনা ওর জন্য পরে একটা থিওরি আছে, উপরে অবস্থান করবে কিনা সেটা বলবো। তো যদি বি ডট এন ইকুয়াল টু জিরো বের করতে পারি, তার মানে আমি বলতে পারবো যে ওই সরলরেখাটি আর ওই সমতলটির মধ্যবর্তী অ্যাঙ্গেল শূন্য, ঠিক আছে। ওটা তার মানে কি প্যারালাল হচ্ছে ওরা, কিন্তু ওর উপরে থাকবে কিনা সেটা পরে একটু বলছি, ঠিক আছে। এরপরে দেখো এটা বোঝা গেল কি না, প্যারালাল হলে অ্যাঙ্গেল কত হবে জিরো, যেহেতু তো জিরো হলে ডট প্রোডাক্ট জিরো হচ্ছে,
এরপরে ওরই কার্তেসিয়ান ফর্ম, দেখো এটা ভেক্টর ফর্ম বলেছিলাম একটু আগে, এটা কি বললাম, ভেক্টর ফর্ম বলেছিলাম। এবার কার্তেসিয়ান ফর্ম বলছে কি দেখো, যদি বি ভেক্টরটাকে আমি এইভাবে লিখি এল এম এন দিয়ে, মানে এল ওয়ান এল আই প্লাস এম জে প্লাস এন কে, আর এন ভেক্টরটাকে এইভাবে লিখি, এটা সবই কিন্তু ডিরেকশন রেশিও, তাহলে সাইন থিটা কি দাঁড়াবে, সে একইভাবে আগে যেটা পেয়েছিলাম এ এল প্লাস বি এম প্লাস সি এন রুট ওভার এটা, ঠিক আছে, এটা কার্তেসিয়ান ফর্ম। আর এখানেও সে একইভাবে গল্প, যে যদি সমান্তরাল হয় বা উপরে অবস্থান করে তাহলে কি করবে, এ এল প্লাস বি এম প্লাস সি এন ইকুয়াল টু জিরো হয়, ঠিক আছে। আর লম্ব হবে মানে কি, এই যে বি লাইনটা যদি এইভাবে হয়, যে আমাদের প্লেন এটা, এই প্লেনের সঙ্গে যদি বিটাও পারপেন্ডিকুলার হয়ে যায়, তার মানে এখানে যদি একটা এন থাকে আর ওর সঙ্গে যদি বি মানে এটা এন ভেক্টর ধরো, এন মানে নর্মাল, আর বি যদি ভাই পারপেন্ডিকুলার, বি যদি প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যায়, তার মানে কি হবে, এদের যে কোফিসিয়েন্ট, দুটো লাইন প্যারালাল হয়ে গেল না, তাহলে এদের কোফিসিয়েন্ট কি হবে, কোফিসিয়েন্টের রেশিও ইকুয়াল হবে না, এল বাই এ এম বাই বি আর এন বাই সি, কোফিসিয়েন্ট মানে এক্স কোফিসিয়েন্ট, ওয়াই কোফিসিয়েন্ট, জেড কোফিসিয়েন্ট তাই ধরো, বা আই এর কোফিসিয়েন্ট, জে এর কোফিসিয়েন্ট, যাই হোক ওদের ডিরেকশন রেশিওর যে অনুপাত সেগুলো কিন্তু একই হয়, ঠিক আছে। আলটিমেটলি মনে রাখবে, এটা যদি দুটো প্লেন প্যারালাল হয়ে যায় তাহলে এটা হবে, প্লেন বলছি দুটো সরল রেখা। আচ্ছা, এরপরে দেখো বলছে যে কোনো সরল রেখা কোনো সমতলে অবস্থিত হওয়ার শর্ত, ঠিক আছে। একটু আগে দেখলাম না যে প্যারালাল হবে কিনা বা অ্যাঙ্গেল কত করবে, তো ওখান থেকে কি পেয়েছিলাম, ওখান থেকে আমরা পেয়েছিলাম যে ডট প্রোডাক্ট বি ডট এন জিরো হচ্ছিল, তাই না, বি ডট এন জিরো হয়ে যাচ্ছিল, আর কিছু পাইনি। আর এখান থেকে কি পেয়েছিলাম যে ওদের ওই ডিরেকশন রেশিও মাল্টিপ্লিকেশন যেহেতু জিরো হয়ে গেলে কি বলবো আমরা, কার্তেশিয়ানের ক্ষেত্রে সমান্তরাল হবে, আর লম্ব হবে যদি ওগুলোর অনুপাতগুলো একই হয়, ঠিক আছে। তো এবার দেখো আমরা বের করবো, যদি সমতল দুটি একই, মানে সমতলের উপরে যদি ওই লাইনটা থাকে, যদি ওই লাইনটা ওই সমতলের উপরে থাকে তাহলে কি হবে, ধর এটা সরলরেখার ইকুয়েশন, এটা সমতলের ইকুয়েশন, তাহলে ওর উপর থাকতে হলে এই শর্ত হচ্ছে কি, 1 নম্বর শর্ত হতে হবে যে বি ডট এন কে জিরো হতে হবে, মানে এই প্যারালাল লাইন আর এটা যেন জিরো হয়ে যায়। আর এটা কি আছে, এ ডট এন ইকুয়াল টু অবশ্যই ডি হতে হবে, এই ই ডট এন ইকুয়াল টু ডি হতে হবে, কেন বলতো, কারণ দেখো এখানে যেহেতু সরলরেখাটি সমতলের উপর অবস্থিত, তার মানে এই যে সমতল ছিল আর ডট এন ইকুয়াল টু ডি, এটাকে ওই স্ট্রেট লাইনটা কি করবে, স্যাটিসফাই করবে, যেহেতু এই আর এর ভ্যালুটা স্যাটিসফাই করবে, তো ওই স্যাটিসফাই করার জন্য আর এর ভ্যালু কত লিখলাম, এ প্লাস ল্যামডা বি ডট এন ইকুয়াল টু ডি, তো ওখান থেকে এ ডট এন প্লাস ল্যামডা বি ডট এন ইকুয়াল টু ডি, তাহলে এটা তো জিরো, তার মানে এ ডট এন ইকুয়াল টু ডি হতে হবে। তো ফাইনালি কি পেলাম, যে সমতলের উপরে থাকার শর্ত হচ্ছে যে ওদের ডট প্রোডাক্ট যেন জিরো হয় লাইন দুটির, মানে যে সরলরেখার সঙ্গে প্যারালাল হচ্ছে নর্মালটি, আর আর কি, আর যে পয়েন্ট দিয়ে পাস করছে আর ওই নর্মালটা, ওই দুটো ডট প্রোডাক্ট যেন ডি হয়। এরপরে আমরা শিখবো যে দুটি সরলরেখা সমতলীয় হওয়ার শর্ত, এটা তোমরা এর আগে আমিও বলেছিলাম থিওরিটা, তোমাদের পাঠিয়েছিলাম সাঁতরাতে ছবি তুলে, দুটি সরলরেখা সমতলীয় হওয়ার শর্ত, সমতলে থাকবে, একই সমতলে দুটো সরলরেখাই থাকবে, তার শর্ত কি, ধরো এটা একটা সরলরেখা, আর ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস ল্যামডা বি, আর টু ইকুয়াল টু এ টু প্লাস ল্যামডা বি, এই দুটো সরলরেখা, এখানে ছবি দেখো এই দুটো সরলরেখা ধরো, তো এই দুটো সরলরেখা এই সমতলে থাকবে, তার শর্ত কি হতে পারে, এখানে বলছে কি শর্তটা হবে কি, এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু ইকুয়াল টু এ টু ডট বি ওয়ান ক্রস বি টু, এটা যদি হয়ে যায় তাহলে কি বলবো, সরলরেখা দুটি একই সমতলে আছে। ওর কার্তেশিয়ান ফর্মটা দেখবে ডিটারমিনেন্ট আকারে আছে, ওটাও দেখাবো। তো তার আগে বলে দিই কীভাবে হচ্ছে জিনিসটা। আমরা কি করলাম, আমরা করলাম এই যে দুটো লাইন আছে, এই দুটো লাইনের ক্রস প্রোডাক্ট, ধরো এরা কি ফর্মে ছিল, আর ওয়ান ইকুয়াল টু এ ওয়ান প্লাস ল্যামডা বি ওয়ান, আর এটা, তো এখানে এই বি ওয়ান কী হচ্ছে, বি ওয়ান হচ্ছে আর ওয়ানের প্যারালাল একটা লাইন, আচ্ছা, আর এই আর টু কী হচ্ছে, বি টু হচ্ছে প্যারালাল লাইন, তাই না, আর টুর ক্ষেত্রে। তো যাই হোক আলটিমেটলি আমি যদি বি ওয়ান আর বি টু এরা হচ্ছে এদের অ্যাঙ্গেল দেখাচ্ছে, যাই হোক ঠিক আছে। তো ফাইনালি আমি কী করলাম, আমি এই যে দুটো লাইন ছিল, এই দুটো লাইনের ক্রস প্রোডাক্ট বের করলাম, তো ক্রস প্রোডাক্ট যদি পাই সেই লাইনটা কেমন হবে, সেই লাইনটা নিশ্চয়ই এই দুটোর পারপেন্ডিকুলার হবে, তাই না, এই দুটো এমন একটা লাইন পেয়ে যাবো আমরা ক্রস প্রোডাক্ট বের করলে, ওই লাইনটা কী হবে, এদের পারপেন্ডিকুলার মানে ঠিক উপরের দিকে উঠে আসবে, তাই না, যদি এই দুটো এই প্লেনে থাকে, খাতা যে প্লেনে আছে ওই প্লেনে যদি এই দুটো লাইন থাকে তাহলে কি হবে, ওর ক্রস প্রোডাক্ট মানে বি ওয়ান ক্রস বি টু যদি বের করি তাহলে ঠিক নিশ্চয়ই উপরের দিকে উঠে আসবে, তাই না, উপরের দিকে উঠে আসবে, মানে ও লাইনটা ঠিক আলটিমেটলি এইভাবে হবে, এইভাবে একটা লাইন পেয়ে যাবো আমরা। যাই হোক, তো ওই লাইনটা আমি যখন পেয়ে যাব
ওই লাইন যে উপর দিকে উঠে গেছে যে লাইনটা, ওই লাইনটা অ্যাকচুয়ালি কী হবে, যদি এই দুটো পয়েন্টকে আমি কানেক্ট করি, এখানে ধরো A1 পয়েন্ট ছিল, এখানে A2 পয়েন্ট ছিল, তো এই দুটো পয়েন্টকে কানেক্ট করবে কোন ভেক্টর, A2 মাইনাস A1। তো ওই যে লাইনটা পেয়েছিলাম ক্রস প্রোডাক্ট দিয়ে, ওই লাইনটা নিশ্চয়ই এদের সঙ্গে পারপেন্ডিকুলার, এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, কারণ দুটো প্লেন, দুটো সরলরেখা যদি একই প্লেনে থাকে তাহলে ওর যে দুটো পয়েন্ট দিয়ে কানেক্ট করছি ওই পয়েন্টটাও নিশ্চয়ই এই প্লেনের উপর, মানে ওই সরলরেখাটাও নিশ্চয়ই এই সরলরেখাটাও প্লেনের উপর থাকবে। তো এই সরলরেখাটা যখন প্লেনের উপর থাকবে, এরা যখন এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারই, মানে B1 ক্রস B2 পারপেন্ডিকুলার উপর দিকে উঠে এসছে, তাহলে কি হবে, এর সঙ্গে নিশ্চয়ই পারপেন্ডিকুলার হবে। তার মানে এই লাইনটার সঙ্গে B1 ক্রস B2 ডট প্রোডাক্ট করলে ওটা নিশ্চয়ই 0 হওয়া উচিত, তাই না? তো এখানে দেখো AB পেয়েছি A2 মাইনাস A1, তো AB ডট ওইটা করলে কি হবে, 0 হবে নিশ্চয়ই। কারণ কি, কারণ হচ্ছে এই লাইনটা আর উপরের সঙ্গে উঠে গেছে একটা লাইন, তো ওরা ডট প্রোডাক্ট করলে 0 হয়ে গেল। তো এখান থেকে আমি কি পেয়ে যাবো, A1 ডট B1 ক্রস B2 ইকুয়াল টু A2 B1 ক্রস B2। এটা যদি হয়ে যায় তাহলে কি বলবো আমি, যে সমতল দুটি একই সমতলে আছে। এটা কি ফর্মুলা, এটা হচ্ছে তোমার কার্তেসিয়ান ভেক্টর ফর্ম। কার্তেসিয়ান ফর্মটা দেখো, কার্তেসিয়ান ফর্মটা তুমি যদি একটু দেখাতে পারো, যে x2 মাইনাস x1 বাই y2, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 l1 m1 n1 l2 m2 n2। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি তুমি 0 দেখাতে পারো তাহলে তুমি বলতে পারবে কি, যে সরলরেখা দুটি একই সমতলে আছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর বলছে ওই সরলরেখা দুটোকে কন্টেইন করে, এই সরলরেখা দুটোকে কন্টেইন করে যে প্লেনটা আমরা পাচ্ছি, ওই প্লেনের ইকুয়েশন কি হবে, ওই প্লেনের ইকুয়েশন ভেক্টর ফর্ম হচ্ছে এইভাবে, যে r ডট B1 ক্রস B2 ইকুয়াল টু A ডট B1 ক্রস B2। তো এই এটা কি, A ডট নয় A1 ডট। তো এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে পয়েন্ট দিয়ে পাস করছিল না এই দুটো সরলরেখা, এই দুটো সরলরেখা R1 ইকুয়াল টু A1 আর R2 ইকুয়াল টু, এই যে সরলরেখা দুটো পেয়েছিলাম, এই সরলরেখা যে কোনো একটা A1 বা A2 যে কোনো একটা দিয়ে তুমি ইকুয়েশন বের করতে পারো। এই ইকুয়েশনটা এসছে R ডট B1 ক্রস B2 ইকুয়াল টু A1 ডট B1 ক্রস B2। আরেকটা হতে পারে, আরেকটা কি হতে পারে, R ডট B1 ক্রস B2, একই ফর্মুলা, জাস্ট ওটাও প্লেনের ক্ষেত্রে ইউজ করতে পারো তুমি। B2 ইকুয়াল টু A2 হবে এখানে B1 ক্রস B2। এটাও সেই একই কনসেপ্ট। কি করে আসছে দেখো, এটা আসছে দেখো সমতলের সমীকরণের ক্ষেত্রে কি পাবো, দেখো এপি কি পাবো, একটা ধরো ওই সমতলের উপরে একটা পয়েন্ট আমি পেলাম, এই সমতলটা ছিল, ওই সমতলের উপরে একটা লাইন, এখানে আর একটা লাইন ধরো এখানে আছে, ঠিক আছে, নিচের দিকে আর একটা লাইন আছে ধরো। তো এই যে কোনো একটা লাইন ধরলাম, ফার্স্টে R1 ভেক্টরটা ধরেছি ধরো। তো এই লাইনের উপরে একটা জেনারেল ফর্ম ধরলাম, জেনারেল পয়েন্ট ধরলাম কি আর, পি পয়েন্ট ধরলাম, তার পজিশন ভেক্টর কত আর, আর এখানে ছিল কত, স্টার্টিং পয়েন্টের পজিশন ভেক্টর ধরা ছিল এ। তো এই এপি কি দাঁড়াবে, আর মাইনাস এ নিশ্চয়ই। তো এই আর মাইনাস এ একটা লাইন পেয়ে গেলাম, আর ওর ডিরেকশন রেশিও কত ছিল, মানে সরি নর্মালের ডিরেকশন রেশিও কত ছিল, নর্মাল ডিরেকশন রেশিও ছিল তোমার B1 ক্রস B2। তো ওই ডট প্রোডাক্ট করলে আমরা যে ফর্মুলাটা আগে থেকে শিখে এসেছি ওইটা দিয়েই তো পেলাম, মানে আর ডট এন ইকুয়াল টু ডি, ওই ফর্মুলা দিয়ে ইউজ করলে পেয়ে যাবো সরলরেখার সমতলের সমীকরণ, তাই না? আর ডট B1 ক্রস B2 ইকুয়াল টু এ ডট, এটা হচ্ছে তোমার ভেক্টর ফর্ম। এবার ওর কার্তেসিয়ান ফর্ম দেখো, এটা যদি সরলরেখা দুটো হয়, মানে এইভাবে এই ফর্ম যদি সরলরেখা দুটো থাকে, x মাইনাস এক্স ওয়াই বাই এল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, এইভাবে ফর্ম দুটো থাকে, তাহলে ওর কার্তেসিয়ান ফর্ম পেয়ে যাবো। ফার্স্ট স্টেটটা কি বলেছিলাম, ফার্স্ট স্টেটটা ছিল সরলরেখা দুটি একই সমতলে থাকার শর্ত। এই সেকেন্ডটা কি পাবো, এই সেকেন্ডটা হচ্ছে সমীকরণ, ওই দুটো সরলরেখাকে কন্টেইন করে যে সমীকরণ আমরা বের করতে পারবো সেটা হচ্ছে এটা, এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জেড মাইনাস জেড ওয়ান বাই এল ওয়ান এল টু এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু। এটা একটা হতে পারে, আরেকটা হতে পারে কি, এটা মানে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান আছে, এখানে এক্স মাইনাস এক্স টু আছে, একই, এটা যেটা একই, খালি যেখানে এক্স ওয়ান এখানে এক্স টু আর ওখানে এক্স ওয়ান, এখানে ওয়াই ওয়ান আই টু, তুমি এটা ইউজ করতে পারো অথবা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। আর সমতল দুটি একই সমতলে থাকার শর্ত হচ্ছে এটা আলাদা, এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান। ভালো করে দেখে নেবে জিনিসটা। এরপরে দেখো বলছে দুটি সমতলের ছেদ রেখার সুসামঞ্জস্য আকার। সুসামঞ্জস্য আকার মানে আমরা দেখেছিলাম না অঙ্ক করতে গিয়ে, যে একটা সরল রেখার সমীকরণ দিয়েছে প্লেনকে কম্বাইন করে, তাই না? উদাহরণে দেখো এই যে লেখা আছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ কি, এই যে জিনিসটা লেখা আছে, কি লেখা আছে, 6x প্লাস 2y মাইনাস 3z মাইনাস 14 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 24x মাইনাস। এইটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা একটা সরল রেখার সমীকরণ, কিন্তু এই ছোট ছোট অংশগুলো হচ্ছে একটা একটা প্লেনের ইকুয়েশন, এখান থেকে এইটুকু অংশটা প্লেনের ইকুয়েশন।
তো এই দুটোকে কম্বাইন করে একটা সরল রেখা পেয়েছে। তার মানে কি বলতো, এই যে সরল রেখাটা হচ্ছে ওই দুটো প্লেনের ইন্টারসেকশনে আছে। দুটো প্লেন যদি ইন্টারসেক্ট করে তাহলে কি পাবো, একটা আমরা সরল রেখা পাবো। কারণ হচ্ছে দেখো, দুটো প্লেন যদি আমি এখন ড্র করি, একটা প্লেন এইভাবে যাচ্ছে আর একটা প্লেন ধরো একটু উপর দিকে উঠে আছে এইভাবে, ধরো এইভাবে উঠে আছে। তো এরা দুজন যদি একে অপরকে ইন্টারসেক্ট করে তাহলে একটা সরলরেখা পাবো না, এই সরলরেখা। তো এই সরলরেখার সমীকরণ কি হবে, এই দুটো কম্বাইন করে লেখা যায় এইভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে। তো ফাইনালি আমরা দেখো, যদি এইটা একটা সরলরেখা, একটা প্লেনার ইকুয়েশন, একটা প্লেনার ইকুয়েশন হয়, তাহলে ওর আনসিমেট্রিক ফর্ম কি হবে, এইটা দাঁড়াবে ওর আনসিমেট্রিক ফর্ম। জাস্ট দুটো জিরো মাঝখানে করে আর দুটো ইকুয়েশন লিখে দিলাম। তো ওইটাকে সিমেট্রিক ফর্মে ট্রান্সফার করা হয় কিভাবে, ওইটা আমরা একটু আজকে দেখে নেবো। কি করে করবে তোমরা, যে দুটো প্লেনের ইকুয়েশন তোমাকে কম্বাইন করে দিয়ে দিচ্ছে, তুই ফার্স্টে কি করবে, এই দুটো প্লেনের ইকুয়েশনকে আলাদা করে লিখে দেবে। লিখে দেওয়ার পরে একটাকে জেড পুট করবে, মানে জেড ইকুয়াল টু 0 পুট করবে দুটোতেই। দিয়ে পুট করার পরে তুমি সরলরেখাটা ছোট হয়ে গেল, ঠিক আছে। তো ওখান থেকে সমাধান করে এক্স ওয়াই এর ভ্যালু ধরে পেলাম আমি এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 1। তার মানে ওই সরলরেখার উপরে যে কোন সরলরেখার কথা বলছি, এই সরলরেখাটার কথা বলছি। এখানে যে সরলরেখাটা পাচ্ছি আমি, এই সরলরেখার উপর এই একটা পয়েন্ট হবে, একটা নির্দিষ্ট পয়েন্ট পাবো 210। ওর গাদা সরলরেখার উপর তো গাদা পয়েন্ট হয়, কিন্তু আমি একটা নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাবো 210। এটা একটা পয়েন্ট থাকবে ওর উপরে, আরও অনেক পয়েন্ট থাকবে, তার সঙ্গে এইটা একটা পয়েন্ট থাকবে 210। এইবারে মনে করো সরলরেখার ডিরেকশন রেশিও ধরো এল, ওই সরলরেখার ডিরেকশন রেশিও, এই সরলরেখার ডিরেকশন রেশিও ধরো কত, LMN। তো যদি LMN হয় আর একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে কি হবে, ওর একটা আমি সরলরেখার একটা পেয়ে যাবো। মানে আলটিমেটলি ওখান থেকে না করলেও সরলরেখা, এইটা দেখো LMN যদি ডিরেকশন রেশিও হয়, তাহলে এই এলিমেন্টটা কি করবে, ওই তোমার, তাহলে দেখো এই ডিরেকশন রেশিও যদি LMN হয়, তাহলে কি পাবো, ওই এলিমেন্টটা তোমার এই যে প্লেন দুটো আছে ওকেও স্যাটিসফাই করবে। ভালো করে খেয়াল করো, এটা কি ছিল, লিখলাম যে সরলরেখার ডিরেকশন রেশিও ধরলাম LMN। তো দিয়ে তারপর লিখলাম 6l + 2m - 3 = 0। আর এটা কি করে লিখলাম বলো তো, অ্যাকচুয়ালি আমরা এলিমেন্ট পাই, ওই এলিমেন্টটা কি করে পাই বলো তো, একটা সরলরেখার এলিমেন্ট মানে ওই ভেক্টর ফর্ম অনুযায়ী এই পয়েন্ট দিয়েও পাস করে, মানে ওর স্থানাঙ্ক এইটা থাকে, তাই না। এলিমেন্ট যদি হয় তাহলে স্থানাঙ্ক অ্যাকচুয়ালি ওটাই হয়। তো ওই স্থানাঙ্ক যেহেতু সরলরেখাটা এদের উপরেই আছে, প্লেনের উপরেই আছে, তাই না, দুটো প্লেনকে স্যাটিসফাই করছে এই সরলরেখাটাই। তো ওই জন্য এখান থেকে এলিমেন্ট ওই প্লেনটাকেও স্যাটিসফাই করবে। তো এখান থেকে কি পেলাম, 6l + 2m - 3 = 0 এটা। তো এটা কি ফাইনাল পেয়ে গেলাম। ফাইনালি এটা ক্যালকুলেট করে ক্রস মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পরে কি পাচ্ছি, দেখা গেছে কি দেখা জানি না। দেখো এখানে সরলরেখাটা কি ছিল, সরলরেখার ডিরেকশন রেশিও LMN ছিল। তো LMN যদি হয় তাহলে এটা কি হবে, 6l + 2m - 3n = 0 এটা হবে। কারণটা কি, LMN যেহেতু ওই সরলরেখা স্যাটিসফাই করছে আর সরলরেখাটা প্লেনকে স্যাটিসফাই করছে, তাই না, এই প্লেনের উপর আছে। আর আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে কি ডিরেকশন রেশিও যেগুলো সেগুলো হয় কি, অ্যাকচুয়ালি ওর স্থানাঙ্কগুলোই হয়, মানে কোঅর্ডিনেট স্থানাঙ্কগুলো। তো ওই কোঅর্ডিনেট স্থানাঙ্ক যখন সরলরেখা স্যাটিসফাই করছে, ওই সরলরেখাটা প্লেনের উপরে আছে, ওই সরলরেখাটা প্লেনের উপর আছে আর প্লেনকে স্যাটিসফাই করছে, তাহলে তো ওখান থেকে আমরা কি পাবো, LMN যেটা LMN এই দুটো প্লেনকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করানোর পরে একে ক্রস মাল্টিপ্লিকেশন করে কি পেলাম, L/1 M/3 আর N/4। তো এই জিনিসটা যদি পেয়ে যাই এইভাবে আমরা, তাহলে এখান থেকে বলতে পারি যে ডিরেকশন রেশিও 1, 2, 1, 3, 4 হবে। তার মানে সিমেট্রিক ফর্মটা কি দাঁড়াবে, পাস করছিল 210 পয়েন্ট দিয়ে আর ও ডিরেকশন রেশিও 134 বেরোলো, তাহলে ফাইনালি সিমেট্রিক ফর্মটা দাঁড়াবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আছে কোনো সমতলের সাপেক্ষে কোনো বিন্দুর প্রতিবিম্ব নির্ণয়। তো এটা তোমরা শিখেছো অলরেডি কিভাবে বের করতে হয়। জাস্ট তোমরা কি শিখেছো, ওখানে একটা পয়েন্ট ধরে ফেলবে আর একটা পয়েন্ট ধরো, একটা পয়েন্ট তো গিভেন দেওয়া থাকে, এই পয়েন্টটা দেওয়া থাকে, এই পয়েন্টে এই প্লেনের সাপেক্ষে বের করতে হয়। তো আমরা শিখেছিলাম কি, যে এখানে একটা পয়েন্ট ধরে ফেলবো, যে কোনো একটা পয়েন্ট, আলফা বিটা গামা ধরে ফেলবো, যাই হোক। তো এই পয়েন্ট আর এই পয়েন্টে মিড পয়েন্ট হচ্ছে এখানে নিয়ে এসে এই সমতলকে স্যাটিসফাই করাচ্ছিলাম, দিয়ে ওখান থেকে ভ্যালুগুলো বের করছিলাম। এইভাবে করা যায় বা অন্যভাবে একটা করা যায়। কি করলাম, ধরো এইটা একটা স্ট্রেট লাইন যদি হয়, ধরো এটা প্রতিবিম্ব, তাহলে এখান থেকে আমি কি করলাম, এটা স্ট্রেট লাইন যেহেতু, তো এই পয়েন্টটা আমার জানা নেই কত হবে। তাহলে আমি কি করলাম, এই যে সরলরেখাটা ছিল, কারণ A1 X1 এটা এই প্লেনের যে প্লেনটার সঙ্গে সাপেক্ষে বের করতে বলছে, ওই প্লেনের ইকুয়েশন যদি AX + BY + CZ + D = 0 হয়, তাহলে ওদের ডিরেকশন রেশিও, প্লেনের নর্মাল ডিরেকশন রেশিও যা হবে, এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও একই হবে। তো সেখান থেকে x - x1/a, y - y1/b আর z - z1/c
এটা পেলাম। এটা কার পেলাম, কার স্ট্রেট লাইন ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো এখান থেকে ইকুয়াল টু ল্যামডা করলাম। তো একটা জেনারেল ফর্ম ধরলাম কি, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এ ল্যামডা, ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস বি ল্যামডা, জেড ইকুয়াল টু জেড ওয়ান প্লাস সি ল্যামডা। তো এই যে ফর্মটা পেয়েছি, এই ফর্মটা কিন্তু এর জেনারেল বিন্দু, যে কোনো একটা বিন্দু হতে পারে। তো ধরলাম আমি এই বিন্দুটাই ফর্ম কোঅর্ডিনেট হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে এই কোঅর্ডিনেট পেয়ে যাব। তো এই কোঅর্ডিনেট যখন পেয়ে যাব, এই দুটো কোঅর্ডিনেটের মিড পয়েন্ট কি হবে, এখান থেকে আমি বের করবো এই দুটো, এই কোঅর্ডিনেট আর ওই কোঅর্ডিনেট, এই দুটো কোঅর্ডিনেটের মিড পয়েন্ট আমি বের করবো কি করে, বাই 2 করে, এটা প্লাস এটা বাই 2 করে পেয়ে যাব। তো ওইটা এই প্লেনকে স্যাটিসফাই করাবো, স্যাটিসফাই করালে দেখবে এই যে কোঅর্ডিনেটটা পাবো, ওটা স্যাটিসফাই করালে এই কোঅর্ডিনেট, এই ল্যামডার ভ্যালুটা আমি পেয়ে যাবো, ঠিক আছে, স্যাটিসফাই করালে। মানে কোঅর্ডিনেটটা কত দাঁড়াবে, x1 প্লাস ই ল্যামডা মাইনাস x1, তাই না, সরি মানে প্লাস বাই 2, এভাবে y1 প্লাস বি ল্যামডা প্লাস y1 বাই 2। তারপরে কি পাবো, কোথায় লিখছি আমি, তারপরে পাবো z1 প্লাস সি ল্যামডা প্লাস z1 বাই 2। এটা হবে ওই কোঅর্ডিনেট, মিড পয়েন্টে কোঅর্ডিনেট। তো এই মিড পয়েন্টে কোঅর্ডিনেট ওই প্লেনকে স্যাটিসফাই করবে। তার মানে এই পয়েন্টগুলো এখানে পুট করব, পুট করলে এখান থেকে ল্যামডার ভ্যালু আমরা পেয়ে যাবো, কারণ সবই জানা আছে, শুধুমাত্র ল্যামডার ভ্যালুটা জানা নেই। তো ল্যামডার ভ্যালু পেয়ে গেলে কোঅর্ডিনেটটাও পেয়ে যাবো। তো ঠিক আছে, সমতলের আর কোনো থিওরি বাকি থাকলো না, যা থিওরি ছিল সবই কিন্তু বলে দিলাম। তোমরা ভিডিওটা দেখবে, একটু পরিষ্কার করে ভালো করে দেখে নেবে, দিয়ে অঙ্কগুলো করতে শুরু করবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করবে।